স্থির তড়িৎ লেকচার 3। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমাদের গতদিন পর্যন্ত আমরা কি শিখছি? বিন্দু, আধান, তারপরে শিখছি কি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র তো সবার জানা আছে, তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি বিন্দু, আধান এবং কুলম্বের সূত্রটি শুধুমাত্র এই বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি বিন্দু আধান তাহলে কি? যদি কোনো চার্জিত বস্তুর আকার অনেক ছোট হয় বা বিন্দুবৎ পরিমাণ হয়, তাকে বিন্দু আধান বলে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে চার্জিত বস্তু যদি বড়ই হচ্ছে কিন্তু আমাদের চোখে তো ছোট দেখা যায় না, এরকম তারাগুলো ছোট ছোট দেখা যায় না। হ্যাঁ, এজন্য তোমাদের বিন্দু আধানের সংজ্ঞাটা পড়তে হবে এইভাবে, যে যদি কোনো চার্জিত বস্তু তাদের মধ্যকার দূরত্বের, এই মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ছোট হয়, অনেক ছোট হয়, তবে সেই বস্তুর চার্জকে আমরা বলবো কি? বিন্দু আধান বা বিন্দু চার্জ। তাহলে কি বিন্দু আধানটা তুমি দুইটা চার্জিত বস্তু মনে করো, এটাও তো এর তুলনায় এর ছোট, একে আমি বিন্দু আধান বলতে পারি। আবার মনে করো যে দূরত্বের তুলনায় যদি অনেক নগণ্য হয় বা ছোট হয়, তাকেও আমরা বিন্দু আধান বলতে পারি। হ্যাঁ, আর বিন্দু আধানের ক্ষেত্রেই শুধুমাত্র কুলম্বের সূত্র প্রযোজ্য, কোনো বড় আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, এখন আরেকটা বিষয় কি, যে একটি আধান, মনে করো এরকম একটা আধান আছে, হ্যাঁ, সবসময় পরক চার্জ বা পরীক্ষণীয় চার্জ, এটাকে কি বলা হয়? পরক চার্জ। হ্যাঁ, মানে যা নিয়ে তুমি পরীক্ষা করবে, সেই পরক চার্জ যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে বলা হয় কি? তার ক্ষেত্র বা ফিল্ড। যেমন মনে করো একটা চুম্বক তুমি রাখছো, এই চুম্বক দেখবা যে চুম্বক কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কিন্তু ও কিন্তু চারপাশে একটা তার হাত পাতে রাখছে। মাকড়সা চুপচাপ বসে থাকে, ও কি করে? একটা জাল বুনে রেখে দেয়, ঠিক না? তাহলে ওর ক্ষেত্র কিন্তু ওই পর্যন্ত। যে জালের মধ্যে যদি কোনো পোকা আটকে যায়, তাহলে কি করবে? জালকে ধরবে। আর ঠিক এইরকমই একটা চুম্বক, মনে করে তার চারপাশে একটা প্রভাব আছে, এখানে রাখবে কোনো সমস্যা নেই, এখানে রাখবে কোনো সমস্যা নেই। এ মনে করো যে একটা জিনিস, যে না আমাকে কিছুই বলেন না, আচ্ছা টেরই পাচ্ছে না, এইখানে যখনই আসবে তখন টান দিয়ে নিয়ে নেবে। কারণ প্রভাবের মধ্যে যখনই চলে আসবে তখন ঠিক টান দিয়ে নিয়ে নেবে। যে কোনো বস্তুর চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে, সেটাকেই সেই বস্তুর ক্ষেত্র বলে। সেটা হতে পারে, যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে একটি চার্জ তার চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। যদি চুম্বক হয় তাহলে তাকে চুম্বক ক্ষেত্র বলে। যদি কোনো মানুষ হয়, প্রভাব, আমাদের এমপি বকবুল সাহেব, ওনার প্রভাব আছে না আমাদের এই 3 থানার মধ্যে, কোনো ব্রিজ হতে হলে পারে তার অনুমতি ছাড়া হবে না। কোনো জায়গায় জালসা হইতে হলে তার অনুমতি ছাড়া হবে না। প্রধান অতিথিকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উনি যাক বা না যাক, দেখবে প্রধান অতিথি হিসেবে তার নাম লেখা আছে। উনি কিন্তু আসলে ব্যস্ততার কারণে যেতে পারে না, কিন্তু প্রধান অতিথি হিসেবে এমপি বকবুল সাহেব। তার কারণ কি? এই পুরো 3টা ইয়েতে তার প্রভাব। আর আমরা এটাও জানি, পৃথিবীর প্রতিটি বস্তুকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান এদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের মধ্যবর্তী, হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের। তার মানে আকর্ষণ ঠিকই আছে। আমাদের এমপি সাহেব, মকবুল সাহেব, ওনার অবশ্যই প্রভাব পাবনাতেও আছে, অবশ্যই ঢাকাতেও আছে, অবশ্যই সেটা মহাকাশেও আছে না? প্রভাব তো আছেই। মানে প্রভাব বলতেই কি তোমার একটা আকর্ষণ, কিন্তু তার যে নিজস্ব প্রভাব, এইখানে কিন্তু তার সে দায়িত্বপ্রাপ্ত। যে এই যে পাবনা 3 আসন, ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, এখানে এই এরিয়ার মধ্যে এই দায়িত্বটা আপনার উপরে অর্পণ করা হলো, ঠিক আছে? ইনি দায়িত্ব পালন করতে। ঠিক সেম সাদিয়ার বাসার পাশে, সেই ঘটনাটা বোধহয় একদিন বলছি, তাহলে সাদিয়ার বাসার পাশে আমরা একটা দোকানে যদি কিছু খেয়ে টেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে বললাম যে আমরা সাদিয়ার গেস্ট, বিলগুলো সাদিয়েই দেবে। সাদিয়া হয়তো ওখানে নাই, দোকানদার কি বলবে? আচ্ছা ঠিক আছে। কিন্তু সাদিয়ার নাম নিয়ে যদি আমরা ওই ইয়াতে খাই, শিশুকুঞ্জে খাই, তাহলে কি দিবি? সাদিয়াকে আমি চিনি না, তার মানে ওর প্রভাব ওখানে নাই, এখানে আছে। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে এই যে পরক চার্জটা, এই পরক চার্জটা তোমার সবসময় কি ধরতে হবে আমাদের? প্লাস। এটা যদি, এবং কুলম্বের সূত্র শুধুমাত্রই বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে,
আমি এখন তোমাদের আজকে একটু বলরেখা নিয়ে কথা বলবো। তড়িৎ বলরেখা। মাইকেল ফ্যারাডে, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এখন এখানে একটা ইতিহাস ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। মানে আমাদের আবার এই যে দেখা যাচ্ছে কি যে ফ্যারাডে সাহেব উনি কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করছে। উনি বই বাধাই করতো, বই 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 যে তোমরা যে বাইন্ডিং করে করে নিয়ে পড়তেছো না, উনি জাস্ট এই বই বাধাইয়ের কাজ করতো। যখন বিজ্ঞানের প্রতি তার এত উৎসাহ ছিল যে বিজ্ঞানের কোনো বই দেখলে উনি ওই বিজ্ঞানের বই পড়তো, মানে বাধাই করতো আর পড়তো, পড়ে বাধাই করে দিত। ওখানে যদি কোথাও কোনো সমস্যা হইতো উনি ওইটা আলাদা কাগজে তুলে নিত। যিনি বইটা বাঁধতে দিছে উনি যখন আসতো অবশ্যই উনি এই সম্পর্কে কিছু জানে। স্বাভাবিক, তুমি একটা কাজ দিছো এক জায়গায়, ওই কাজ সম্পর্কে তোমার ধারণা থাকবে না? তুমি একটা বই বাঁধতে লিখছো যে আমি একটা কবিতা লিখছি, এটা বাইরে দেন। মাইকেল ফ্যারাডে দেখলো, দেখে চিন্তা করলো যে রিন্তি তো কবিতা লিখছে, রিন্তি আসুক, আমি এই লাইনটা একটু ওনার কাছে বুঝে নেব। কত সুন্দর সিস্টেম না? দেখো কি বুদ্ধিমত্তা। তখন তোমার ওই মাইকেল ফ্যারাডে যখন এই বিজ্ঞানের কোনো বই দেখতেন তখন উনি ওটা আন্ডারলাইন করে রাখতেন, এবং যখন ওই লোকটা আসতো বা ওই আরেকজন লেখক আসতো তখন তাকে বলতেন। তিনি যদি বলতো যে আমি জাস্ট কর্মচারী, আমি তো লেখক না, তখন তার কাছে ঠিকানা নিয়ে সেই লেখকের কাছে চলে যেত যে স্যার আমাকে এই জিনিস একটু বোঝেন। এইভাবে করতে করতে সে আজকে কত বড় বিজ্ঞানী, কত কষ্ট করছে দেখো। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাই। বিজ্ঞানীদের জীবনী তোমরা পড়বে, এই যে বইমেলা গেল, কয়টা বই কিনছো? অন্তত একটা বই তো কেনা উচিত ছিল। আমি তোমাদের প্রস্তাব দিয়েছিলাম অন্তত বিজ্ঞানীদের জীবনীদের পড়তে, দেখতে কত সংগ্রাম করে তারা এতটুকু আসছে, তারা আবিষ্কার করছে। আর আমরা পড়তেছি কি, সে কত সালে আবিষ্কার করছে, তার 14 গোষ্ঠীর নাম কি, হ্যাঁ, সে কোন এলাকার বাসিন্দা, আমরা পড়তেছি এইটা। আর ওনারা কি করতো, ওই বই বাধাই করার অবস্থায় এই পড়ে পড়ে ওই অনুযায়ী কাজ করত। বিজ্ঞানী আলভা এডিসন কি করতো, সে পেপার বিলি করত। সে রেল স্টেশন মাস্টারের ছেলে বাঁচাইছিল একবার। স্টেশনে মানে স্টেশন মাস্টারের ছেলে পড়ে গেছে, তো তখন বাঁচাইছে। তখন স্টেশন মাস্টার তাকে দেখছে, দেখে বলছে ঠিক আছে বাবা, তুমি পত্রিকাটা বিক্রি করতে হবে না, তুমি ইয়া করো, আমার এখানে কাজ করো। টেলিগ্রাফ আবিষ্কার হয়, তার আগের ঘটনা। তো তখন উনি ওই কি করতো, মালগাড়ি আছে না, এই মালগাড়ি বানাইছিল হচ্ছে তোমার তারা গবেষণাগার। কিন্তু তারা সারাদিন যাই করতো, ওই পরীক্ষা নিরীক্ষা ওই মালগাড়ির বগির মধ্যে যা করতো। তো করতে করতে কোনো একদিন মনে করো যে একটু ইয়া হয়, সংঘর্ষে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটা বিস্ফোরণ ঘটে ওখানে। তো তখন ওখান থেকে এক গার্ড, সবাই তো সবাইকে সম্মান দিতে জানে না, কানের উপর থাবর মারে তা নামায় দিছিল যে খবরদার তোকে জানি এই এরিয়াতে আমি না দেখি। একদম জীবনের শেষ পর্যন্ত আলভা এডিসনের কিন্তু এক কানে শুনতে পারতো না। তাদের করুণ ইতিহাস, ঠিক আছে। কিন্তু তারপরে কি, আলভা এডিসন ছিলেন বলে আজকে এই বিদ্যুতের আলোয় আমরা পাচ্ছি। উনি কিন্তু এইগুলো করার জন্য কানের উপর থাপড় খাইছে, তাও গার্ডের হাতে, বুঝতে পারছো? তো কাজেই ওই আবিষ্কার কবে করছে, এই যে খালি পড়তেছো, পড়ার কোনো প্রয়োগ নাই, A+ পাইতে হবে, টার্গেট কি A+ পাইতে হবে। যাই হোক, আমি পরে ফিরে আসি। তো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে উনি একদিন উনি কল্পনা করেন যে একটা চার্জিত বস্তু তার চারপাশে তো একটা প্রভাব বিস্তার করবেই। তা আমি একটা যদি তড়িৎ ক্ষেত্র নিই, আমরা একটু তড়িৎ ক্ষেত্র নিয়েও কথা বলছি। যদি তড়িৎ ক্ষেত্র নেই, তড়িৎ ক্ষেত্র ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র। জিনিসটা আসলে সবকিছু ক্ষেত্র আমরা গোল গোল দিয়ে চিন্তা করি। দেখো প্রতিটি জিনিসের আকার গোলাকার হওয়ারও কিন্তু কারণ আছে। কেন চাঁদ কি চার কোণার হতে পারতো না? সূর্য কি ত্রিভুজ আকৃতির হতে পারতো না? হ্যাঁ, তুমি তাকায় দেখবে যে প্রত্যেকটা জিনিস কি গোলাকার। এই গোলাকারেরও কিন্তু ইতিহাস আছে। যাই হোক, আমার খালি কথা মনে পড়ে যায়, সমস্যা নেই, আমি তড়িৎ ক্ষেত্রে তোমাদের গোল করেই দিলাম। এর একটা কারণ আছে, কারণ প্রভাব সবসময় এরকমই হয়, বৃত্তাকারভাবে ছড়ায়। একটা যদি নদীতে তুমি সহজভাবে উদাহরণ দিয়ে যদি একটা পুকুরে তুমি ঢিল দাও, তখন এটা কিন্তু স্বাভাবিকভাবেই এভাবেই চারপাশে ছড়ায় যাবে, ঠিক আছে। আর ওই বিষয়ে আমি আলাপ করুন, অনেক দীর্ঘ আলোচনা, ঠিক আছে। কেন সবাই গোলাকার, ত্রিভুজাকার নাই, আয়তাকার নাই, বর্গাকার নাই, কেন আল্লাহর সৃষ্টির
যে বড় বড় বস্তুগুলো আছে, তারা, হ্যাঁ, চাঁদ, তারা, সূর্য, বা ওই কি বলে গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, দেখবে সব গোলাকার, বৃহস্পতি সব গোলাকার। একটাও কি ত্রিভুজ আকৃতি হওয়ার লাগে না, তিনকোনা। যাই হোক, এই তড়িৎ ক্ষেত্রের, এটা তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র আমরা দিয়ে দিলাম, অনেকগুলো প্লাস দিয়ে দিলাম। এটা কি পরীক্ষামূলক আধান, হ্যাঁ, এটা পরীক্ষামূলক আধান। এইটাকে যখন আমি এখানে নিয়ে আসতে লাগবো তখন কি করবে, একে বিকর্ষণ করবে না পরস্পরকে? হ্যাঁ, তাহলে এই বলটা কাজকে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে। ওকে, ফাইন। তো মাইকেল ফ্যারাডে উনি কল্পনা করেন যে আসলে ঘটনাটা কেন ঘটে। তো উনি দেখেন যে যদি একটা প্লাস চার্জ থাকে তার চারপাশে এই রকম, এসএসসি তোমরা এটা দেখছো, মানে ঘটনা হচ্ছে এইগুলো আসলে প্রত্যেকটা পথ, এই যে দেখাইছে না, এগুলো কিন্তু সবগুলো পথ। যদি আসলে এই আধানটাকে এই দিক দিয়ে তুমি নিয়ে আসো তাহলে এই বরাবর, আমরা যে বল একটা কি দিক রাশি, তাহলে এই বরাবর তাকে বিকর্ষণ করবে। যদি এই পাশ থেকে নিয়ে আসো তাহলে এই বরাবর তাকে বিকর্ষণ করবে। যদি তুমি এই পাশ থেকে নিয়ে আসতে চাও তখন কিন্তু এই যে তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর তাকে কি করবে, বিকর্ষণ করবে। তুমি যে পাশ থেকেই নাও না কেন, আমার হাতে সবগুলো নীলকালি উঠে গেছে। যদি তুমি এই পাশ থেকে নিতে চাও তাহলে দেখবে এই পাশে গেছে, বলরেখাটা ক্লিয়ার হও। তো উনি কল্পনা করেন যে আসলে চারপাশে এরকম একটা রেখা সৃষ্টি হয়, এটা জাস্ট কল্পনা মাত্র, বাস্তব কোনো অস্তিত্ব নাই। তবে বৈদ্যুতিক বলরেখা আমাদের অনেক ব্যবহার আছে। তো এই বলরেখাটা কিভাবে হয়, এটা বল কি রেখা, বল রেখা, মানে বল যেদিক বরাবর ক্রিয়া করবে তাকে কি বলবো আমরা, বলরেখা। তো বল এই বরাবর ক্রিয়া করতেছে, তাই আমরা এই রেখাটা দিছি। এই দিক থাকলে এই বরাবর, এদিক থাকলে এই বরাবর, এদিক থাকলে এই বরাবর, এর কারণে কিন্তু আকৃতিটা আসলে এইরকম হয়েছে। আমরা মনে করছি এটা ডিজাইন, এটা ডিজাইন না। তো যদি এইটা এখন আমি যদি বলি এটা যদি মাইনাস হইতো তাহলে কেমন হইতো, তখন কিন্তু তীর চিহ্ন আকর্ষণ করতো না। আচ্ছা, যদি এইভাবে হইতো আকর্ষণ করতো, এইভাবে হইলে দেখো তো পরিস্থিতি এই দাঁড়াচ্ছে না। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে প্লাস থাকলে সেটা হবে কি বহির্মুখী, হ্যাঁ, সেটা কি হবে বহির্মুখী। আর যদি মাইনাস থাকে সেটা হবে কি, হ্যাঁ, তুমি টান দিয়ে, একদম টান দিয়ে এটা খেয়াল করবা, কারণ এই চিত্র দিয়ে অনেক সময়ই তোমার কোশ্চেন আসে। তোমার কিচ্ছু না, ঋণাত্মক চার্জ কি অন্তর্মুখী, অর্ধমুখী না, অন্তর্মুখী মানে ভিতরমুখী। তোমার বাড়ির দিকে তুমি যখন যাচ্ছ তুমি তখন কি বাড়িমুখী, আর তোমার দিক এখন এই দিক, মানে তুমি কি বাড়ি থেকে ছুটে চলে যাচ্ছ। সকালবেলা কি সব সদস্যরা কি করে, বাড়ি থেকে যার যার কাজের উদ্দেশ্যে বের হয়ে ছুটে যায় না, মানে বাড়ি থেকে বিমুখী। আর অন্তর্মুখী কি সন্ধ্যার সময় সবাই কি করে, যার যার মতো আবার, হ্যাঁ, তখন বাড়িমুখী। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা কি অন্তর্মুখী মানে কি বাড়িমুখী, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বহির্মুখী। তো উনি এই বলরেখার কথা প্রথম ধারণা দেন, এবং এটা কি একটা কল্পনা মাত্র, বাস্তব কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখন বলরেখার কয়েকটা বৈশিষ্ট্য বলি, দেখবে, খেয়াল করে দেখো, এই বলরেখাগুলা সব কিন্তু যেভাবে আঁকানো হয়েছে, এই বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করবে না। আচ্ছা, কেন করবে না সেটাও বলে দেই। দেখো, এই যে বলরেখাগুলা বের হয়েছে, বল তো একটা দিক রাশি বা ভেক্টর রাশি, এবং আমরা জানি সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাই কি করবে এরা, পরস্পরকে যখন বিকর্ষণ করবে, একজনকে আরেকজন ঠেলতেছে, কেউ কারো কি তাহলে সাথে থাকার সম্ভাবনা আছে। তোমরা যে বন্ধু বান্ধব কাছে আসিস না বলে, কাছে আসিস না, মানে ধরো যে প্রত্যেকের গায়ে মনে করো যে সেই পরিমাণ রং মাখানো হয়েছে, ঠিক আছে, রং খেলাখেলি করতেছে, কাছে আসবি না, কাছে আসবে, সব কি বহির্মুখী, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এরা পরস্পরকে কখনোই ছেদ করবে না, এবং এর ঘনত্ব যত বেশি হবে তার প্রাবল্য তত বেশি হবে, মানে তার বল তত বেশি, বুঝতে হবে কি, তার বল তত বেশি। ওকে, এবং এইটা যেহেতু ধনাত্মক, এটা যেহেতু ঋণাত্মক, এটা যেহেতু বহির্মুখী, এটা যেহেতু অন্তর্মুখী, এরা যদি যখন পাশাপাশি আসবে তখন খেয়াল করে দেখো তো যে একটা রেখা যদি এইভাবে বের হয়ে যায়, আমি কি একটা তীরচিহ্ন ব্যবহার করে বিষয়টার সমাধান করতে পারি কি না, পারি না।
বোঝো নাই? তাহলে দেখো এটা এদিক যদি তুমি তাকে এটা ঢেকে দাও, এটা বহির্মুখী হয়েছে না? এদিক যদি তুমি ঢেকে দাও, দেখো তো এটা অন্তর্মুখী হয়েছে না? এই তো বুঝতে পারছো। তাহলে আমি যদি এইরকম, আমি কিন্তু নীল কালারের ধরো মনে করো এইগুলা সব কি যখন লাল নাই তখন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি এখান থেকে সবসময় কি হচ্ছে যে ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে গিয়ে কি হচ্ছে, পতিত হচ্ছে। আচ্ছা, কিন্তু যদি দুটি প্লাস হয় তখন ঘটনাটা কি ঘটবে? এ বলরেখা চারপাশে ছড়াবে, এও বলরেখার চারপাশে ছড়াবে, কিন্তু এরা তো বিকর্ষণ করবে। তাহলে এইখানে দেখো পরিস্থিতি দাঁড়াচ্ছে কি, বিকর্ষণ করবে না? এই দেখো কি অবস্থা, ফাটল ধরবে। মানে দেখো এখানে কোনো কোনো কাজ করবে না। মনে করো এইখানে একটা চুম্বক আছে, আমি তোমাদের আকর্ষণ দিয়ে বুঝাই তাহলে এটা বুঝতে পারবে না। এখানে আরেকটা চুম্বক আছে, হ্যাঁ, তখন তুমি যদি একটা বস্তু মনে করো, এর তো একটা তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে, এর আর একটা কি আছে, চুম্বক ক্ষেত্র আছে। তো এর ক্ষেত্র আর এর ক্ষেত্র দেখো ঠিক এই জায়গায় যদি তুমি একটা বস্তু রাখো, তখন ও কি করবে, ওর দিকে টানবে, ও ওর দিকে টানবে। তাহলে কি করবে, পরস্পর পরস্পরকে তখন কি করবে, মানে আকর্ষণ করতেছে, কিন্তু একে টানতেছে একে টানতেছে, এর অবস্থা খারাপ, মাঝখান থেকে টানাটানি, হ্যাঁ, এদিকেও যেতে পারতেছে না এদিকেও যেতে পারতেছে না। তাহলে কি হবে, স্থির থাকবে। আর যখন উভয় পাশের বল সমান হয় তাকে বলা হয় সাম্য বল। সাম্য বলের সৃষ্টি হয়েছে, সমান এবং বিপরীতমুখী বল যেখানে থাকবে সেখানে সাম্য বলের সৃষ্টি হয়। কথা বোঝা গেছে? ঠিক একই রকমভাবে যদি বিকর্ষণের ক্ষেত্রে ভাবি, এও বিকর্ষণ করতেছে ও বিকর্ষণ করতেছে, তাহলে বলরেখাগুলো কি হবে, এইরকম মাঝখানে এসে এই পরিস্থিতি দাঁড়াবে না, মাঝখানে কোনো বলরেখা থাকবে না, এইখানে একটা ক্রস চিহ্ন দেবে, এইখানে আসলে কোনো বিকর্ষণ বল কাজ করবে না। তুমি যদি এখানে কোনো চার্জিত বস্তুকে রাখো, তার উপরে এর প্রভাব মিলে কি হয়ে যাবে, নাকচ হয়ে যাবে। এটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। হ্যাঁ, নিউট্রাল পয়েন্ট, নিরপেক্ষ বিন্দু। হ্যাঁ, নিরপেক্ষ বিন্দু।